সালটা 1920 কোচবিহার কাপে খেলতে দেওয়া হলো না জোড়া বাগানের শৈলেন বসুকে। সুরেশ চৌধুরীরা মাত্র 3 দিনে তৈরি করলেন এই ইস্ট বেঙ্গল ক্লাব, যা এখন 100 বছর অতিক্রম করে দিয়েছে। 1920 থেকে আজ 100 বছর অতিক্রম করে দেওয়ার পরেও কেন এত বিতর্ক, কেন চুক্তি জটে আটকে রয়েছে আইএসএল খেলার ভবিষ্যৎ? আজ বুক চিতিয়ে চোখে চোখ রেখে বাঙালির আবেগ উন্মাদনা এবং বাঙালির গর্ব, বাংলার অহংকারকে প্রশ্রয় দিয়ে আমি সন্তু, আমি প্রশ্ন করব, আগে ফুটবল, সেই ফুটবল কেন রক্ষা করা যাচ্ছে না? বাঙালির অহংকারকে কেন রক্ষা করা যাচ্ছে না? কেন বারবার আটকে যাচ্ছে সমর্থক ফুটবল প্রেমীদের আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা? প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট, দেখুন। ইস্টবেঙ্গল ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে চুক্তিজট নিয়ে বেনজির ডামাডোল। টার্মশিট বনাম চুক্তিপত্রের লড়াইয়ে বুধবার উত্তাল হয়ে উঠেছিল লেসলি ক্লডিওর সরণি। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সমর্থকেরা। সমস্যা কোথায়? গত মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব বিনিয়োগকারী সংস্থার টার্মশিটে সই করলেও আসল চুক্তিতে সই করেনি। আপত্তি কোথায়? ক্লাবের দাবি টার্মশিটে যা নিয়মকানুন লেখা ছিল আসল চুক্তিতে তা অনেকটাই বদলে গিয়েছে। এই চুক্তিপত্র সই করলে ক্লাবের পুরো মালিকানা চলে যাবে বিনিয়োগকারী সংস্থার হাতে। বিনিয়োগকারী সংস্থা কি বলছে? টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনো পার্থক্য নেই। পরিস্থিতি কোন দিকে? ক্লাব আলোচনা চাইলেও বিনিয়োগকারী সংস্থার বক্তব্য আগে সই পরে আলোচনা। ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন 2 অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও মনোরঞ্জন ভট্টাচার্যকে ক্লাবে এসে চুক্তিপত্র দেখে তাদের মতামত জানতে বলে। সম্বরণ বন্দ্যোপাধ্যায় তার মতামত জানিয়ে দিয়েছেন, চুক্তিপত্রে বিচ্ছেদের 2 তরফের সুযোগ থাকা উচিত, যা নেই। চিরতরে ক্লাবকে হস্তান্তর করার কথা রয়েছে, যা নাকি ক্লাবের কাছে আর কখনো ফেরত আসবে না। ক্লাব সদস্যদের অধিকার খর্ব করা হয়েছে। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড উল্লেখ রয়েছে। এসব দেখে চুক্তিপত্রে সই করার ক্ষেত্রে সহমত নন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সমর্থকদের অধিকার খর্ব করা কোনো অবস্থাতেই কাম্য নয়। সম্বরণ চান ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ফিরে যাক, লাল হলুদ স্বমহিমায় ফিরে আসুক। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধে ফের কার্যকারী সমিতির বৈঠক ইস্টবেঙ্গল তাঁবুতে। এখানেই মনোরঞ্জন ভট্টাচার্য চুক্তিপত্র নিয়ে তার মতামত জানাতে পারেন। রিপাবলিক বাংলা। স্বমহিমায় ফিরে আসুক লাল হলুদ, কিন্তু এত জটিলতা কেন? কেন বারে বারে চুক্তি জটে আটকে যাচ্ছে বাঙালির আবেগ, বাঙালির উচ্ছ্বাস, বাঙালির উন্মাদনা? আমি আরো জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি সুখেন্দু। সুখেন্দু, তুমি লাগাতার আগাটুকোড়া সব পুরোটা নজর রেখেছো। এই মুহূর্তে কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে? এই 100 বছরের পুরনো ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ক্লাব কর্তারা বারবার ক্লাবের মধ্যে আসছেন, বৈঠক রয়েছে আজকে, কি আপডেট উঠে আসছে? দেখো সন্তু, যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই ইস্টবেঙ্গলে যে চুক্তি জট বারবার বলেছে, ঠিক সমস্যাটা কোথায়? দেখো, যখন চুক্তি হয়েছিল তখন টার্মশিট এবং আসল চুক্তিতে তখন সই হয়নি। পরবর্তী ক্ষেত্রে যখন টার্মশিট এবং চুক্তিপত্রের মধ্যে ক্লাব কর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে চুক্তিপত্র এবং টার্মশিট দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। এবং এই ফারাকটা কী কারণে? সেই ফারাকটাতে বলা হচ্ছে টার্মশিটে যে কারণের জন্য তারা চুক্তিতে সই করতে রাজি হচ্ছেন। এবং শুক্রবার যেটা তিনি জানিয়েছেন, যে ক্লাব সচিব তিনি জানিয়েছেন যে ধরনের যেখানে যারা সাপোর্টার রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব মানে হচ্ছে আবেগ এবং সমর্থকদের ক্লাব, সেই সমর্থকদেরকে অধিকার খর্ব করা হচ্ছে। সেই কথা মাথায় রেখেই তারা নীতিগত দিক থেকে তারা যে কথাটা বারবার বলছেন, যে নীতিগত দিক থেকে তারা যে বিষয়টা বলেছেন, যে এই যে ট্রেসপাসার্স বলে একটা শব্দ রয়েছে, যে শব্দটাতেই কিন্তু ক্লাব কর্তাদের বারবার আপত্তি, এবং সেই আপত্তির কথা রেখেই কিন্তু তারা বারবার যে কথাটা বলছেন, যে কেন আপত্তি, এই ধরনের শব্দ কেন থাকবে? টার্মশিটে এক কথা ছিল, এখন যে চুক্তিপত্র দেওয়া হচ্ছে সেই অরিজিনাল চুক্তিপত্রে কিন্তু অন্য কথা বলা হচ্ছে। কেন বারবার এই যে চুক্তিপত্র এবং টার্মশিট দুটোর মধ্যে যে ফারাক রয়েছে? এবং এই কারণে আমরা দেখেছি যে বুধবার দিন কিন্তু এখানে সমর্থকরা যারা এসেছিলেন তারা তো চাইছেন যে ফুটবলটা খেলতে চাইছেন, সুতরাং সেটা কর্মকর্তারাও সেটাই আসলে কর্মকর্তারাও যারা বিনিয়োগকারী সংস্থা তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। কিন্তু দর্শকদের একটু দেখায়, এই পোস্টারগুলো রয়েছে সুখেন্দু, আমরা একটু দর্শকদের দেখায়, আমি দেখানোর চেষ্টা করবো। ইস্টবেঙ্গল শ্রী সিমেন্টের হাতে তুলে দেওয়া যাবে না, চক্রান্তকারী দালালরা হুঁশিয়ার, এটা বলছেন সমর্থকেরা। আমার একটা প্রশ্ন, বাঙালির আবেগ ফুটবল, সেই ফুটবল যাতে নষ্ট হয়ে যায়, নষ্ট না
না হয়ে যায় তার দায়িত্ব প্রত্যেক বাঙালিকে নিতে হবে। আসবো আলোচনায়, আমার সঙ্গে রয়েছেন একগুচ্ছ ফুটবল প্রেমী। হ্যাঁ, আজ রাজনীতি ভেদাভেদ দূরে সরিয়ে রেখে একগুচ্ছ ফুটবল প্রেমী আমার সঙ্গে রয়েছেন। কারা রয়েছেন আমি পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন শ্রমিক হালদার, আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু কর, আমার সঙ্গে রয়েছেন শুভম গাঙ্গুলি, আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, এবং আমার অনুষ্ঠানকে আরো রঙিন করে তুলতে আমার সঙ্গে রয়েছেন রত্না রাজবংশী। আমার রত্নাদি আমি 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 অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই, অবশ্যই ধন্যবাদ জানাই একটা কারণেই, কারণ রত্নাদি অসাধারণ গান, কিছু কিছু ইনার মিনিং রেখে যায়, কিছু শব্দ বলে যায়, কিছু কথা বলে যায় যা মানুষকে আরো ভাবতে শেখায়। আমি প্রথমেই আসবো রাজুদার কাছে। রাজুদা, আপনি 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 তো ফুটবলের সাপোর্টার, ফুটবল প্রেমী, আপনি অন্য ক্লাবের সাপোর্টার হতে পারেন, এই ক্লাবের সাপোর্টার হতে পারেন, কিন্তু ফুটবল সব থেকে বড় কথা আগে। বাঙালি ফুটবল ছাড়া বাঁচতে পারে না, বাংলার অহংকার। কি বলবেন, এই জায়গা কেন দাঁড়িয়ে থাকতে হলো, এই জায়গাটা কেন তৈরি হলো? শুনুন, আমি সত্যি আমি হয়তো ইস্টবেঙ্গলের সাপোর্টার নয়, আমি মোহনবাগানের সাপোর্টার। আমি এটুকু বলতে পারি, সন্তু আজকে এখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদের মধ্যে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাই আজকে মদন মিত্র সে মোহনবাগানের সাপোর্টার হয়েও কিন্তু আজকে ইস্টবেঙ্গলের এসে পাশে দাঁড়িয়েছে। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, মদন মিত্র যখন আজকে ফুটবলের পাশে এসে দাঁড়িয়েছে, সমস্ত ভেদাভেদ সমস্ত কিছু মুছে যাবে এবং ফুটবল আগামী দিনে বিগত দিনের মতো আবার চাঙ্গা হয়ে উঠবে। আমরা সেই অপেক্ষায় রয়েছি, কখন মদন মিত্র এই অপেক্ষায় ছিলাম যে কখন মদন মিত্র এসে এই জায়গায় এসে দাঁড়াবে। সেই স্বপ্নটা বাঙালি, আপামর বাঙালি সবাই দেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি এই চুক্তি যেদিন হয়, আনুষ্ঠানিকভাবে যে চুক্তি হয়েছিল সেই দিন তিনি ছিলেন, এবং সেই দিন ক্লাব কর্তাদের উদ্দেশ্যে এবং ক্লাব কর্তাদের পাশে বসে তিনি ঠিক কি বলেছেন শুনবো। আমার মনে হয় বাংলা একটা নতুন দিগন্ত পথ দেখাবে। ফুটবলের এই যে ইন্টারেস্ট এবং বড় বড় কোম্পানিগুলো এগিয়ে এসে স্পন্সর করা এবং তাদের পাশে থাকা, এবং আমি এখনও মনে করি অনেক দেশ আছে ফুটবলে খুব বিখ্যাত, কিন্তু বাংলা ছাড়া ফুটবলটা কিন্তু সম্পূর্ণ হয় না। এবং সেই জন্যেই ইস্টবেঙ্গলের যে একটা অনিশ্চয়তার মেঘ ছিল, সেই মেঘটা কেটে গিয়ে আজকে নতুন সূর্য সকাল তারা দেখার স্বপ্ন। একদমই আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন বাঙালির আবেগ এবং আমরা একটা নতুন দিগন্তে পা দিতে চলেছি। ঠিক যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছর আগে এই কথা বলেছেন, ঠিক তারপর 1 বছর পর এই পরিস্থিতি তৈরি হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন শুনবো। মমতা ব্যানার্জির উপর ভরসা করে আজকে তাদের এই দুর্দশা। আইএসএল এ ক্লাবকে তুলে দেবেন বলে তিনি কথা দিয়েছিলেন এবং হাত ধরে নিয়ে গেছিলেন। একটি কোম্পানির সঙ্গে তিনি ক্লাবকে এমও সই করতে বাধ্য করেছিলেন। হয়তো তখন নির্বাচন ছিল, তাই নবান্নে নিয়ে গিয়ে এই এগ্রিমেন্ট করিয়েছিলেন। সেই এগ্রিমেন্ট আজকে ডেথ ওয়ারেন্টে পরিবর্তিত হয়েছে। একদমই আমরা শুনলাম দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন। আমি সরাসরি একটু সৌমিকের কাছে আসার চেষ্টা করি। সৌমিক, তোমরা তো বারে অভিযোগ করছো, তোমাদের রাজ্য সভাপতি বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন ক্লাবের ইমোশনকে, ক্লাবের আবেগকে, কিন্তু এই ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য তোমরা কি করছো সৌমিক? 1920 সালে আমার যতদূর মনে আছে যে 1920 সালে এই ইস্টবেঙ্গল তখন নাম ছিল জোড়াবাগান এবং মোহনবাগান, এই দুটো খেলা হতো। তারপরে সেই সময় ইস্টবেঙ্গল হেরে যায় এবং তারপরে ইস্টবেঙ্গল হেরে যায় এবং মোহনবাগান জেতে সেই দিনকে। তারপরে কিন্তু ওপার বাংলার লোকের যে সেন্টিমেন্ট, অর্থাৎ আমরা যদি বলি পূর্ববঙ্গের যে সেন্টিমেন্ট, সেইটা নিয়ে কিন্তু এই ইস্টবেঙ্গল তৈরি হয় এবং এই ইস্টবেঙ্গল প্রথম 1925 সালে তারা খেলে এবং মোহনবাগানকে তারা হারায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে গত বছর যখন 2020 সাল ইস্টবেঙ্গল ক্লাব 100 বছরে যখন পদার্পণ করছে, তখন এই দলকে নিয়ে, এই ক্লাবকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগামী যে স্বপ্ন ছিল সরকার গঠনে, সেই সরকার গঠনের লক্ষ্যেই কিন্তু এই মা সিমেন্টকে তারা সামনে হাতিয়ার করে।
সিমেন্টকে তারা হাতিয়ার করে এবং সিমেন্টের মাধ্যম দিয়ে তারা চেষ্টা করে যে কিভাবে পশ্চিমবঙ্গকে দখল করে। তোমার একটা প্রায় অভিযোগ, এবং তোমাকে একটা বলে দিই, শৈলেন বসু তাকে খেলতে দেওয়া হলো না কি কাপে, কোচবিহার কাপে জোড়াবাগানকে খেলতে দেওয়া হলো না। শৈলেন বসু অত্যন্ত ভালো খেলোয়াড় ছিলেন, এমনটাই মনে করলেন সুরেশ চৌধুরীরা, এবং তার জন্য প্রতিবাদ জানিয়ে 3 দিনের মধ্যে একটা ক্লাব তৈরি। আমার অন্তত জানা নেই গোটা বিশ্বে হয়েছে কিনা, আমার জানা নেই, যদি জানা থাকে অবশ্যই জানাতে পারেন আপনারা। এবং সেই যখন 3 দিনের মধ্যে ক্লাব তৈরি হলো 1920 থেকে 2020, 100 বছর পার করলো ক্লাবটা। কিন্তু তারপর আস্তে আস্তে এই পরিস্থিতি কেন তৈরি হলো, সমর্থকরা কি বলছেন, এই ইস্টবেঙ্গলের সমর্থকরা কি বলছেন শোনার চেষ্টা করব। আপনারা একদম সমর্থক হিসাবে ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছেন লাল হলুদ নিয়ে, কিন্তু আপনাদের কি মনে হয় 100 বছরের এই গরিমা, অহংকার, আবেগ কোথাও যেন একটা ধাক্কা খাচ্ছে? আপনারা সমর্থক হিসাবে কি মনে করেন? 100 বছরের এই গরিমা গৌরব একদিনে আসেনি। আমরা বারবার করে নিজেদেরকে প্রমাণ করছি, ভবিষ্যতেও করব। একটা সমস্যা যেটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা মানে এটাকে ক্রিয়েটেড বলা যেতে পারে প্রবলেমটা। দেখুন, জল ছাড়া যেমনি মাছের অস্তিত্ব থাকে না, তেমনি খেলা ছাড়া তো ইস্টবেঙ্গলের মতন একটা কমিউনিটি বেসের অস্তিত্ব নেই। এটা পূর্ববঙ্গের মানুষ শুধু নয়, তাদের জাত্যাভিমান, তাদের আত্মসম্মানের প্রতীক। এই খেলার মাধ্যমে আমরা বারবার 100 বছর ধরে, যে আপনি বারবার করে 100 বছর বলছেন, 100 বছরের সফলতা এসছে, কোনো ক্ষেত্রে হয়তো সফল হয়নি, কিন্তু যাই হোক 100 বছর করে মাথা উঁচু করে আমরা রয়েছি, আগামী দিনেও থাকবো। কিন্তু যেটা হচ্ছে যে পেশাদারিত্বর নামে বা নানা রকম করে আমাদের থেকে ফুটবলটা কারার একটা চেষ্টা হচ্ছে। কারা করছে এটা, কারা করছে? সেটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। এই ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব ইজ নট ফর সেল। আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা আইএসএলের মতন, যখন আইএসএলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ 10টা ফুটবল লিগের মতন, 100 বছরের আমাদের যা পারফরমেন্স, 100 বছরের আমাদের বারবার করে আমরা যেভাবে যোগ্যতা প্রমাণ করেছি, আইএসএল খেলার সমস্ত রকম যোগ্যতা আমাদের রয়েছে। আবারও গলা ফাটাবেন, আবারও মাঠে বসে সমর্থক হিসাবে প্লেয়ারদের উজ্জীবিত করবেন, আবারও গলা ফাটাবেন, লাল হলুদের জয় হোক, হিফি ফুলরে, এই গলাগুলো ফাটাবেন গ্যালারিতে। নিশ্চয়ই একটা জিনিস আপনি জানবেন, ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টার কিন্তু তৈরি হয় না, জন্মায়। আমরা বংশ পরস্পরে ইস্টবেঙ্গল হয়ে জন্মাই, মরার আগের দিন পর্যন্ত, মরার পরেও আমরা ইস্টবেঙ্গল হয়েই থাকবো। আজকে রিপাবলিক বাংলার দর্শকদের দেখাবেন কিভাবে আপনারা গলা ফাটাতেন, কিভাবে এই ক্লাবকে উজ্জীবিত করার জন্য, প্লেয়ারদের উজ্জীবিত করার জন্য মাঠের পাশে দাঁড়িয়ে গলা ফাটাতেন। একবার হবে এটা একটা আজকে ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে, তো সামান্য আমার কয়েকজন সাথীকে নিয়ে হয়তো এটা সম্পূর্ণ হবে না, তাও আমি একবার বলছি, সবাই মিলে একবার আমরা বলি, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, আওয়ার ক্লাব ইজ নট ফর সেল, ইস্ট বেঙ্গল ইজ নট ফর সেল। একদমই আমরা শুনলাম, কিন্তু আমরা যেহেতু ফুটবল নিয়ে অনুষ্ঠান করছি, আমি চাই যারা ফুটবল প্রেমী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, একটু ফুটবল খেলা হোক। আমি অবশ্যই আমার প্রতিনিধি সুখেন্দুকে অনুরোধ করবো, আমি অনুরোধ করবো রাজুদাকে, আমি অনুরোধ করবো সৌমিককে, আমি শুভমকে অনুরোধ করবো, আমি অনুরোধ করবো কৃষ্ণেন্দুকে, এবং অবশ্যই আপনাদের প্লিজ একদমই তাই। আমরা দেখতে পাচ্ছি ফুটবল প্রেমী, রাজনীতি ভুলে মাঠে ময়দানে তারা ফুটবল খেলছেন, এবং সমর্থকদের দাও যারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি সমর্থকরা ফুটবল খেলছেন অবশ্যই। এবং এখান থেকে একটা প্রশ্ন, যখন ফুটবলে বাঁচে বাঙালি, তখন বাঙালির বাঁচার যে আবেগ, যে অহংকার, যে গর্ব, তা কেন বারবার পেছনে টেনে ধরার চেষ্টা করছেন, কারা করছেন? বারবার আমরা আসতে একটা জিনিস দেখছিলাম, এখানে ঢোকার সময় দালাল শব্দ ইউজ করা হচ্ছে, বিভিন্ন পোস্টার পড়েছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে দালালরা কারা? আমি সরাসরি প্রশ্ন করব। এবং ক্লাব সমর্থক অনেকেই বলছেন ক্লাব এখন ঘুঘুর ভাষা করে দিচ্ছে, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে। কিন্তু ফুটবল বাঁচুক, বাঙালি বাঁচুক, ভালো থাকুক কলকাতা, ভালো থাকুক বাঙালি। আমি আবারও আসবো। আমি প্রথম একটু আসার চেষ্টা করবো শুভমের কাছে। শুভম, তোমার কাছে আমার একটা, কেউ আসবেন বোধহয়, একটু সাইড দিয়ে দাও। শুভম, তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা, তুমি যে পার্টিটাকে সাপোর্ট করো, তার দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাপোর্ট করছেন, মদন মিত্র তিনি ছুটে আসছেন এই ক্লাবে, মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল ক্লাবে, তাহলে মনে হয় না কোথাও একটা কারো একটা গাফিলতির জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছেন? কষ্ট পাও শুভম, কষ্ট পাও?
দেখো সন্তুদা, এই বাংলা হলো সেই বাংলা যেখানে আমাদের সূর্য মেরুন নারীর যোগ সবুজ গাছে আমাদের খুঁজে পাবে সোনায় লেখা ইতিহাসে, এবং 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল, এই দুটো গান পাশাপাশি বাজে। ফুটবল শুধু বাংলার না, শুধু ভারতবর্ষের না, সারা বিশ্বের সব থেকে বড় ধর্ম। সেই ধর্মের মধ্যেও যারা বিভাজনের রেখা টানতে চাইছে, আজকে দেখলাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ঘটনাচক্রে বিজেপির রাজ্য সভাপতি, তিনি আজকে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমিও জানি তুমিও বলেছো যে বিভিন্ন সময় ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব বাংলার ফুটবল, ভারতবর্ষের ফুটবলের পাশে দাঁড়িয়ে একাধিক পদক্ষেপ নিয়েছেন যাতে বাংলার ফুটবলের নাম আরও উজ্জ্বল হয়, যাতে বাংলার ফুটবল আরও আমরা দেখেছি মদন মিত্রকে এগিয়ে আসতে, বিশ্বের মানচিত্রে আরও বড় জায়গা খুঁজে পায়। তাই এই ধর্মের মধ্যে যে রাজনৈতিক দলরা সংকীর্ণ রাজনীতি করছে, যারা এর মধ্যে রাজনীতির রেখা টানতে চাইছে, আগে তাদের বর্জন করতে হবে, আগে ভারতবর্ষের মাটি থেকে তাদের সরাতে হবে, তারপরে ফুটবলকে নিয়ে আমাদের আলোচনায় বসতে হবে। একদম। আমি এই মুহূর্তে রত্নাদির কাছে একটু যাই। রত্নাদি, আপনার গানের ভান্ডার থেকে যদি একটা ছোট্ট গান হয়ে যায় এই 100 বছরের পুরনো ক্লাবের জন্য, এই আবেগের জন্য, এই উচ্ছ্বাসের জন্য। কচু পাতার মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে সেটা টলমল করে, ঠিক সেরকম এই রকম কথাবার্তা শুনে আমাদের বাঙালির সঙ্গে, বাংলার সঙ্গে ফুটবল যেমন ওতপ্রোতভাবে জড়িত, ঠিক সেরকমই আমাদের জীবনের হাসি কান্না সুখ দুঃখ সব জড়িত। তাই আমি জীবন নিয়ে একটি গান গাই। কচু পাতে পানি যেমন রে, টলমল টলমল করে, সেই মতো মানুষের দেহা কখন জড়িয়া পড়ে জীবন রে, ও জীবন রে, জীবন রে, জীবন সারিয়া না যাস মোরে, তুই জীবন সারিয়া গেলে মানুষে কইবে মহরা জীবন রে। অসাধারণ, অসাধারণ। এবং আমি এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, অনেক দূর থেকে এসেছো, কৃষ্ণেন্দু, আমার একটা কথা, ফুটবল তো ভালোবাসো, ফুটবল প্রেমী, তাহলে ফুটবলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, রাজনীতির রং না দেখে বাঙালির কাছে, বাঙালির কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবলটাকে বাঁচাতে হবে। কেন বলো তো বারবার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে? এই কলকাতা মানেই তো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহনবাগান না থাকলে যেমন ইস্টবেঙ্গল থাকে না, ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান থাকে না। ডার্বি, আওয়াজ, গলার আওয়াজ, আবেগ, উচ্ছ্বাস কোথায় কৃষ্ণেন্দু, কোথায়? দেখো, 1920 সালে যখন ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা হয়, পরবর্তীকালে 1920 থেকে 2020 100 বছর পার, তার পরবর্তীকালে যারা ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করেছিল, শ্রী সিমেন্ট, চুক্তিটা মূলত করিয়েছিল কে এবং করিয়েছিল কারা আমরা জানি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে সেই চুক্তিটা হয়েছিল। চুক্তি হওয়ার পরে চুক্তিপত্র যদি পরিবর্তন হয়ে যায়, তখন যদি কর্মী সমর্থকরা, যেমন রাজনীতিতে কর্মী সমর্থক ছাড়া কোনো রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না, তেমন কোনো ক্লাব, কোনো খেলা, সেখানে যদি কর্মী সমর্থক না থাকে তাহলে সেই ক্লাব বা সেই খেলা কখনো টিকে থাকতে পারে না। সেই কর্মী সমর্থকের ওপর কিছুদিন আগে আমরা দেখলাম পুলিশ বর্বরচিতভাবে আক্রমণ করেছে। পালানোর রাস্তা নেই, স্থান দিয়েছে হয়তো মোহনবাগান ক্লাব, কিন্তু তার মধ্যে রাজনীতিটা ঢুকিয়ে দিয়েছে, বীজ বপন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। না, এটা তোমার ফুটবল প্রেমী হিসেবে তোমার ব্যক্তিগত মত হতে পারে বা তোমার দলের স্ট্যান্ড হতে পারে, কিন্তু আজ রাজনীতির কচকচানি নয়। আজকে দেখানোর চেষ্টা করবো কয়েকজন সমর্থক এখানে দাঁড়িয়ে রয়েছে, সমর্থক এসেছেন, তারা দেখছেন, অনুষ্ঠান দেখছেন, তারা বারে ক্লাবের সামনে অনেকেই ভিড় জমাচ্ছেন, অনেকেই বলছেন হ্যাঁ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবলটাকে বাঁচিয়ে দেবো, ক্লাব কর্তাদের পাশে রয়েছি, শেষ রক্তটা দিয়ে ফুটবলকে বাঁচাবো। সেই এই সমর্থকদের আবেগ কোথায় যাবেন বলুন তো? এই সমর্থকদের আবেগটা কোথায় যাবে? আমি আবারও রাজুদার কাছে আসার চেষ্টা করবো। রাজুদা, বারে রাজনীতির কচকচানি চলে আসছে, এই ফুটবল কেন, ফুটবলের সঙ্গে রাজনীতিটা কেন জড়িয়ে গেল বলুন তো? এই দিলীপ ঘোষ বাবু মানে তার সাথে মানে আমার মনে হয় যে এর সাথে কোনোদিনই ফুটবলের কোনো কানেকশন নেই, তাই এই ধরনের কথা বলে। লোকটা কোনোদিন ফুটবল খেলেছে কিনা সন্দেহ আছে, তো ইস্টবেঙ্গল মোহনবাগান দূরের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা স্পষ্ট কথা আজকে বলছি, এই বাংলায় খেলা হচ্ছে,
ফুটবল খেলা হচ্ছে আর সারা ভারতে খেলা শুরু হয়ে গেছে, সারা ভারতে খেলা হবে, খেলা থেমে নাই বাংলায়, খেলা শুরু হয়ে গেছে। আর বিজেপি সেই খেলা বন্ধ করার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে। এই খেলা মানে খেলা, খেলা মানে খেলা, খেলা মানে কোনো রাজনীতি নয়। এই খেলা চলছে, এই খেলা চলবে, সারা ভারত জুড়ে খেলা চলছে। খেলা যখন শুরু হয়েছে এই খেলা থামবে না। এটা ভারতীয় জনতা পার্টি রক্তে রক্তে এটাকে বুঝে নিক। এই খেলা থেমে থাকার খেলা নয়, এই খেলা যখন শুরু হয়েছে কোথায় শেষ হবে এই খেলা সারা ভারতবর্ষ এই ফুটবল ঘুরে বেড়াবে। বুঝতে পেরেছি। আমি শ্রমিকের কাছে আসবো। শ্রমিক, তোমরা এই রাজনীতিটা ঢোকাচ্ছ এবং সমর্থকরা যারা বারবার বলছেন ক্লাবটা বেঁচে থাকুক, ফুটবলটা বেঁচে থাকুক, বাঙালির আবেগটা বেঁচে থাকুক, তোমরা বারবার তার মধ্যে হচ্ছে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছ কেন কেন কেন? দেখুন, আমি দুটো কথা বলবো। প্রথমত উত্তম কুমারের একটা খুব বিখ্যাত সিনেমা আছে ধন্যিমেতে সেই মান্নাদের একটা গান মনে পড়ছে যে সব খেলার বাঙালির সেরা তুমি ফুটবল। এখানে কিন্তু কোনো রাজনৈতিক খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, তো সেই গানটাতে আমার মনে পড়ছে সেখানে কিন্তু কোনো রাজনীতির রং ছিল না, সেখানে কিন্তু বলেছিল বাঙালি। আর আজকের দিনে দাঁড়িয়ে যারা বাঙালিকে বাংলা ভোলানোর চেষ্টা করছে তারাই এই কথাটা বলে। যারা বলছে খেলা হবে, এটা কিন্তু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, খেলা হবে কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গে হয়তো অনুব্রত আসবো আমি, তুমি যেখানে শেষ করছো আমি সেখান থেকেই আসবো আলোচনায়, কিন্তু এখন সময় একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। Please. You have allowed the Honorable Minister for Parliamentary Affairs. Such actions are in a clear assault of our parliamentary democracy. Co-powered by Shalimar Chef Spices, जिंदगी का असली स्वाद। ফিরে এলাম বিরতির পর ফিরে এসে আবারও প্রশ্ন করবো, আবারও জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো কোথায় গাফিলতি, কার দায়বদ্ধতা, কেন বারে বারে ফুটবল এইভাবে পড়ে মার খাচ্ছে। আমি সরাসরি প্রথমেই চলে যাবো শুভমের কাছে। শুভম, আচ্ছা, ওনারা বারবার আমি যেটা বললাম সংকীর্ণ রাজনীতি ঢোকানো হচ্ছে। ওনারা হয়তো মনে করতে পারছেন না যে ভোটের আগে কৈলাস বিজয়বর্গীয় বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের আগামী দিনে কোনো রকম প্রবলেম হবে না এবং আমরা সব রকম সহযোগিতা করব। নির্বাচন এসেছে, নির্বাচন শেষ হয়ে গেছে, কিন্তু আজ অবধি বিজেপি দল কৈলাস বিজয়বর্গীয়র কারুর কোথাও দেখা নেই। ওনারা যখন রাজনীতির কথা বলছেন, আমিও একটা রাজনীতির কথা বললাম, এবার দেখি ওনারা কি বলেন। সে আমাদের কৈলাস বিজয়বর্গী সাধারণভাবে তিনি বাইরে থেকে এসেছেন, তিনি এখানে দেখা করতে আসতে পারেন, তাহলে ওই দিনকে গন্ডগোলের দিন কেন? মদন মিত্র কেন এলো? মদন মিত্র এখানে কেন আসবে?
প্লিজ নট প্লিজ নট। রাজনীতি কচকচানি তো থাকবেই না। আমি বাঙালির আবেগের নিয়ে কথা বলবো, অবশ্যই আমি সেটা নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম। আবারও যাবো তোমার কাছে, কেন বারবার ফুটবল পড়ে পড়ে মার খাচ্ছে? দেখুন, ফুটবল কোনো রাজনীতি নয়। আমি তখনও কথাটা বলছি, এখনও বলছি, ফুটবল একটা বাঙালি সেন্টিমেন্ট, ফুটবল বাঙালি রক্তে মেশা। সেইখানে যদি কেউ রাজনীতি ঢোকাতে চায় তাহলে তো সেটা রাজনীতির রঙই আসতে চলেছে। গত দিনে আমরা বারবার আমি বলছি যে এই চুক্তিপত্র সই করা আর ইস্ট বেঙ্গলকে গঙ্গা জলে, সামনেই গঙ্গা আছে, গঙ্গা জলে ফেলে দেওয়াটাই সমান। সুতরাং এই চুক্তিতে ইস্ট বেঙ্গল কোনো মতে সই করবে না এবং আমরা আগামী দিনে ইস্ট বেঙ্গলকে ICL যে খেলা সেখানে আমরা দেখতে চাই। না না, আমার বক্তব্য হচ্ছে এনারা এই বিজেপির ছোট ভাই কথা বলছেন, ওনাদেরকে একটা কথা বলতে বলুন যে উনি ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য ওনাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদিবাবু এবং এই যারা পরিযায়ী, যারা কেন্দ্রমন্ত্রী এবং যারা পরিযায়ী নেতারা ছিল, তারা বারবার এসেছিল বাংলাকে সোনার বাংলা বলার জন্য। সোনার বাংলা, সোনা নয়, সোনার বাংলা। রাজনীতির রং থেকে সরে দাঁড়িয়ে ফুটবলের জন্য কেন সেই পরিযায়ী নেতাগুলো আজ ঘুরে আসছে না, ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াচ্ছে না? মদন মিত্র রাজ্যের একজন MLA, সে দাঁড়িয়েছে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, সেখানে এদের বড় বড় কথা বলতে লজ্জাটুকু হয় না যে করতে পারে না? সবাই এসে পাশে দাঁড়াচ্ছে, তোমরাই আসছো না। আমরা কে বলেছি আসছি না? সময় কি ফুরিয়ে গেছে নাকি? ক্লাবকে এখন বিক্রি হয়েছে নাকি? নাকি এখানে সিমেন্টের সঙ্গে এখানে চুক্তি অলরেডি হয়ে গেছে? একটু আগে এই দাদা বলছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই হোক, যার পক্ষ থেকেই হোক, আমরা প্রত্যেকে আজকে ফুটবল প্রেমী। এখনও কিন্তু সময় ফুরিয়ে যায়নি। কৈলাস বিজয় বর্গীয় পার্মানেন্টভাবে পশ্চিমবঙ্গে আশা বন্ধ করে দেয়নি। অপেক্ষা করুন, দেখুন। আপনারা রাজনীতি করছেন, আপনারা ক্লাবের মধ্যে আপনারা রাজনীতির বীজটা বপন করেছেন। আপনারা মোহনবাগানে ক্লাবের মধ্যে বীজ বপন করার চেষ্টা করেছিলেন, আপনারা ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে বীজ বপন করার চেষ্টা করেছেন। খেলা হবে, আপনারা বলেছেন, আমরাও বলছি খেলা হবে। আমরা বলছি ফুটবল খেলা হবে, আপনারা বলছেন রক্তের খেলা হবে। আপনারা বলছেন খেলা হবে, কিসের খেলা হবে? আপনারা বলুন কিসের? ফুটবল এই খেলা হচ্ছে, এই খেলাটা খেলুন। আপনারা তো রক্তের হোলি খেলেন, সেই খেলা হবে। দিদি বলেছে খেলা হলো, স্বামী বিবেকানন্দ বলে গেছেন খেলা গীতা পাঠের থেকেও বেশি পুণ্যের কাজ খেলা করা, এই সেই ফুটবল। তাই দিদি স্পেশাল খেলার ডে বানাচ্ছে 16 আগস্ট, খেলা হবে। একদমই তা নিয়ে তর্ক বিতর্ক চলবে। আমি চাইছি না রাজনৈতিক কচকচানি এর মধ্যে ফিরে আসুক। কেন 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 বলুন তো? আমি চাই বাংলার আবেগ, বাংলার উচ্ছ্বাস, বাংলার উন্মাদনা, বাংলার গর্ব, বাংলার অহংকার অটুট থাকুক। বাংলার গৌরবে তার ফুটবল বেঁচে থাকুক, বাংলার বুকে ফুটবলটা বেঁচে থাকুক। ফুটবল প্রেমীরা আবারও গলা ফাটাক গ্যালারিতে চেয়ে। আমি সেটা চাইছি। আমি ফিরে আসবো বিরতির পর এবং বিরতি নিয়ে আবার ফিরে এলাম। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। যে আলোচনা ছিল কেন 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 ইস্ট বেঙ্গলের যে আবেগ, যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, যে গর্ব, যে অহংকার, তাতে 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 কেন 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 বারবার আঘাত আসছে? কেন সমর্থকরা রুষ্ট হচ্ছেন? কেন সমর্থকরা ভিড় জমাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, পোস্টার দিচ্ছেন? আমি জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, আবারও জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আমি প্রথমেই চলে যাবো রাজুদার কাছে। রাজুদা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, কিন্তু তার মধ্যে রাজনৈতিক কচকচানি বারবার চলে আসছে কেন? রাজনীতিটা শুরু করেছে এই দিলীপ ঘোষের মতো লোক। না, রাজনীতি সরিয়েও তো ফুটবলের কথা বলে যায়, সেটা শুনবো। সমস্যা হচ্ছে এরা তো রাজনীতি ছাড়া কিছু করে না, মানুষের জন্য কোনোদিন করেনি, ফুটবলের জন্য কিছু করেনি। এখন ফুটবলের জন্য যারা করতে আসে তাদেরকে বাধা দিচ্ছে। এদের কাজ হলো বাধা দেওয়া। বিরোধী পক্ষ মানে উন্নয়ন কোনো ফুটবলের ওপরে হোক বা সামাজিক হোক, উন্নয়ন হলেই সেখানে বাধা দেবে। এটা হলো বিরোধী পক্ষের মেন কাজ। এদের আসলে কোনো কাজকর্ম নেই। এদের মূলত কাজই হলো যে কোনো ভালো জিনিসকে নষ্ট করে দেওয়া, মেন এদের ফন্ডি। এদের এই দিলীপ ঘোষ বাবু যে এত বড় করে লম্বা চওড়া কথা বলছিলেন একটু আগে, উনি ফুটবলের জন্য কি করেছেন একটু আমাকে যদি কেউ বলে আমি শুনে উপকৃত হবো। তার সাথে দর্শক বন্ধু যারা রিপাবলিক শুনছে আজকে, তারাও অনেক শুনে উপকৃত হবে। শুধু বড় বড় লম্বা চওড়া কথা বললে হয় না, মানুষের জন্য করতে হয়। আজকে ফুটবল যে জায়গায় ছিল সেই ফুটবল আবার একটা ভালো জায়গায় আসতে চলেছে। এটা দেখে ওদের আজকে অনেক প্রবলেম শুরু হচ্ছে, অনেক সমস্যা শুরু হচ্ছে। আজকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের লাইভ স্ট্রিমিং, রিপাবলিক বাংলার ইউটিউবে লাইভ স্ট্রিমিং। সেখানে জিৎ বোস প্রশ্ন করছে, তৃণমূলের কাছে প্রশ্ন, কিরকম বাংলা খেলা প্রেমীদের উপর হলো অমানবিকভাবে লাঠি খেলা, তাতে কি বাংলার কোনো কিছু স্বাধীনতা রইল না? জিৎ বোস প্রশ্ন করছেন কেন কেন কেন? একদম এই কথা এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, দেখুন আজকে যে এই করোনা এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে তৃতীয় ঢেউ থেকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার এই ক্ষেত্রে সবাই মিলে চেষ্টা করছে যাতে তৃতীয় ঢেউ থেকে মানুষ বাঁচে। সেই জায়গায় প্রায় 1500 লোক প্রায় এত লোক কোনো রকম ভাবে ক্লাব কর্তাদের সাথে যোগাযোগ না করে সরাসরি ভাবে তারা আশা করি জিৎ বোস উত্তর পেয়েছে। আমি আসবো তোমার কাছে। এটা কি
এটা কি? এই তো আমাদের এই আজকের আমরা সাধারণ বাঙালি, দেখুন এখানে কোনো পার্টি আমরা ঢোকাচ্ছি না, আমরা সাধারণ বাঙালি হিসাবে এর প্রতিবাদ করছি এবং অবিলম্বে ইস্ট বেঙ্গলকে ICL এ খেলার সুযোগ দিতে হবে, সমস্ত চুক্তি বাতিল করে। আর উনি একটু আগে একটা কথা বলছিলেন না যে দিলীপ ঘোষ সম্পূর্ণ আমাদের ওপর চাপাচ্ছেন, তাই ওনাকে একবার আমি বলছি, আপনারা পশ্চিমবঙ্গে 2011 সালে যারা বলেছিল বদলা নয় বদল চাই, তারা আজকে যখন বিরোধীরা কোনো কিছু বলতে যায় তখন বিরোধীদের কণ্ঠরোধ করে। আজকে ভোট পরবর্তী হিংসার আমি তোমার থেকে কৃষ্ণেন্দু, এটা কি? দেখুন স্পষ্ট করে লেখা আছে, স্পষ্ট করে লেখা, দিদি বলে খেলা হবে কিন্তু বাঙালির প্রিয় খেলা নিয়ে কেন এত স্বৈরাচার? আজকে যখন খেলা, যখন সমর্থকরা ক্লাবকে বাঁচিয়ে রাখতে এসে পুলিশ লাঠিপেটা করছে, এটা হলো খেলা, এটা হলো খেলা। তৃণমূল কংগ্রেস বলছে দিলীপ ঘোষকে নিয়ে মমতা ব্যানার্জি আজকে কেন ক্লাবটাকে বিক্রি করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে বলুন, রাজনীতি হচ্ছে তো, আমি শুভমের কাছে আসবো। 1 মিনিট শুভম, 1 মিনিট সময় পাবে, বলো। সন্ধুদা, তোমার মনে থাকবে ইস্ট বেঙ্গল ক্লাব হলো সেই শিরদাঁড়া সোজা করে রাখার ক্লাব যারা একটা ম্যাচের সময় বলেছিল, NRCর বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিল এই মাটি রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। এরা বিজেপির বিরুদ্ধে, বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে আমাকে বলো তো, ইস্ট বেঙ্গল ক্লাব তো শুধু বাংলার গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব। আজকে ইস্ট বেঙ্গল ক্লাবকে ISL এ খেলতে দেওয়ার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন, এটা কি প্রধানমন্ত্রী বা অন্য কোনো কেন্দ্রীয় নেতা বা অন্য কোনো পদাধিকারী? একগুচ্ছ প্রশ্ন থেকে যাচ্ছে, রাজনৈতিক কচকচানি থেকে যাচ্ছে। আমি রেফারি হয়ে সিটি মেরে আজ এখানেই আলোচনা সমাপ্ত করতে হচ্ছে, কিন্তু রত্নাদির কাছে আমি যাব। একটা ছোট্ট গান নিয়ে আমি অবশ্যই বিরতিতে যাব, তারপর বিরতির পর নিয়ে আসবো হচ্ছে টাকির ব্রেকিং সেগমেন্ট। রত্নাদি, বর্তমানে যা পরিস্থিতি, মানুষের এখন সংসার চালানোই তাই। খাদ্য দ্রব্যের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, আমরা এখন সংসার চালাতেই হয়রান হয়ে যাচ্ছি। তাই আমি পালিয়ে যাওয়ার পরিক্রমা আর কি, সে নিয়ে একটা গান শোনাই। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, হারে ঘুরে ঘুরে জন্ম গেল, তবু মিটিল না প্রাণের যাতনা। আমি কারে জানাই দুঃখের কথা, কে বুঝবে মোর মনের ব্যথা, তবু ব্যথার ব্যথিত খুঁজে পেলাম না। চলো পালাই কোথা, দেখে আর থাকা চলে না। ও চলো পালাই কোথায়, দেশে আর থাকা চলে না, দেশে আর থাকা চলে না, দেশে আর থাকা চলে না। ও চলো পালাই কোথায়, দেশে আর থাকা চলে না। ও চলো পালাই কোথায়, দেশে আর থাকা চলে না। একদমই, চলো পালাই কোথায়, দেশে আর থাকা চলে না। কিন্তু পালিয়ে কি সমস্যার সমাধান হয় না? সেই ইস্ট বেঙ্গলকে, কর্তৃপক্ষকে প্রমাণ করতে হবে পালিয়ে সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান হয় অসুবিধা, প্রবলেম, তার সামনাসামনি করে চোখে চোখ রেখে সমস্যার সমাধান করতে হয়। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি হচ্ছে টাকির ব্রেকিং সেগমেন্ট নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এসে যে ব্রেকিং সেগমেন্টের প্রথম ব্রেকিং এ খবর রাখতে হচ্ছে বিরাটির খবরে। বিরাটির ঘটনায় গ্রেপ্তার 1, যে খবর উঠে আসছে ব্রেকিং সেগমেন্টের প্রথম ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে। বিরাটির ঘটনায় গ্রেপ্তার 1, বিরাটি গুলিকাণ্ডে গ্রেপ্তার ত্রিদেবী ঘোষ নামে এক দুষ্কৃতী। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ। গত বুধবার খুন হন তৃণমূল কর্মী সুরজিৎ দত্ত। অর্থাৎ 21শে জুলাইয়ের দিন তিনি খুন হন এবং 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ওই দুষ্কৃতীকে। অর্থাৎ ত্রিদীপ ঘোষকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও একবার জানিয়ে রাখবো, 21শে জুলাই বিরাটিতে যে খুন হয়েছিল সেই গুলিকাণ্ডে গ্রেপ্তার 1 ত্রিদীপ ঘোষ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার 21শে জুলাই খুন হন তৃণমূল কর্মী সুরজিৎ দত্ত। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আবারও জানিয়ে রাখবো যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। বিরাটি গুলিকাণ্ডে গ্রেপ্তার ত্রিদীপ ঘোষ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি বলছেন স্থানীয়রা? দেখো সন্তু, তোমাকে বলে রাখি যে এই যে যাকে দিবাকর, অর্থাৎ একাধিক নাম, শুধু দিবাকর না, তার নাম মহাদেব, তার নাম ত্রিদীপ, এই নাম ভারিয়ে কিন্তু তার পালিয়ে থাকা, এবং পুলিশ কিন্তু গতকালকে তাকে ধরতে কিন্তু বেশ বেগ পান।
বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিন্তু তাকে অবশেষে গ্রেপ্তার করে। পুলিশের দাবি যে এই ত্রিদীপ ওরফে মহাদেব ওরফে দিবাকর এই কিন্তু শুভ্রজিৎকে খুন করেছে এবং ভাড়াটে খুনি দিয়ে কিন্তু খুন করেছে। তার সঙ্গে কারা কারা যুক্ত তারা সেটা তদন্ত করে দেখবার জন্য কিন্তু তাকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল আদালতের কাছে এবং আদালত সেই আবেদন কিন্তু মঞ্জুর করেছে। ইতিমধ্যেই এই দিবাকরের যে তার বাড়ি যেটা হচ্ছে নিমতা থানার দাসপাড়ায় এবং তার সঙ্গে কিন্তু আরও 2-3 জন রয়েছে। তারাই কিন্তু এই এলাকায় কিন্তু সিন্ডিকেট রাজ থেকে শুরু করে তোলাবাজি সমস্ত কিন্তু তারাই কিন্তু করতো এবং এই এলাকায় বেশ কিছু জমি কেনা কিনে কিন্তু গন্ডগোল বাঁধে। বলরাম একদমই সুকান্ত, এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, দিনে দুপুরে ভরা বাজারে যুবককে কুপিয়ে খুন। ঘটনাটি অশোকনগর থানা এলাকার ঘটনা। মৃত যুবকের নাম মিলন ঘোষ, 33 বছর বয়স। খুন করার সময় অভিযুক্ত যুবককে এলাকার লোকজন ধরে ফেলে, গণপিটুনি দেয়। পুলিশ এসে উদ্ধার করে আহত যুবককে। হচ্ছে ব্রেকিং সেগমেন্টে যে দ্বিতীয় খবরে নজর রাখতে হচ্ছে, দিনে দুপুরে ভরা বাজারে যুবককে কুপিয়ে খুন। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা। মৃত যুবকের নাম মিলন ঘোষ, বয়স 33 বছর। আবারও জানিয়ে রাখবো, হচ্ছে ব্রেকিং সেগমেন্টে দ্বিতীয় ব্রেকিং। দিনে দুপুরে একজনকে কুপিয়ে খুন, অশোকনগরের ঘটনা। কি দিয়ে মেরেছে? আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি বলছেন স্থানীয়রা? দেখো, একদমই তাই। স্থানীয়দের বক্তব্য, যে যুবককে খুন করা হয়েছে সেই যুবকের যে যুবক যাকে খুন করেছিল, অর্থাৎ যে খুন করেছে তার সাথে এই যে যুবক খুন হয়েছে তার স্ত্রী একটা অবৈধ সম্পর্ক ছিল, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। কারণ ঘটনার মুহূর্তে যেখানে ভরা বাজার, সেই ভরা বাজারে প্রকাশ্য দিবালোকে যেভাবে কুপিয়ে খুন করা হলো, সেখানে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা বা স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে এবং তারা তাকে কিন্তু গণপিটুনি দেয়। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ, হাবড়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যেই অভিযুক্ত যে তাকে কিন্তু হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি কিন্তু আমাদের সামনে, আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তিনি বলেন তার স্ত্রীর সাথে এই ব্যবসায়ীর, অর্থাৎ যাকে তিনি খুন করেছেন, তার অবৈধ সম্পর্ক ছিল বেশ কয়েক মাস ধরে। কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন, কোনোভাবে কিন্তু সেই ব্যবসায়ী বিষয়টি শোনেননি। এমনকি তার স্ত্রীও সেই রাস্তা থেকে ফিরে আসেননি। তার জেরে তার মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিলেন। সেই ক্ষোভের যে বহির্প্রকাশ, সেই বহির্প্রকাশই বলা যেতে পারে যে আজকের এই খুন। এমনকি তিনি এটাও বলেছেন যে তিনি আজকে সেই মোটিভ করেই এসেছেন যে তিনি অবশ্যই তাকে। পুলিশ কি বলছে টিটপ, এই ঘটনায় পুলিশের বক্তব্য কি? ইতিমধ্যেই পুলিশ কিন্তু একজনকে সন্দেহভাজন আটক করেছে। ওই যুবককে পুলিশের বক্তব্য যে অভিযুক্ত ব্যক্তি যেটা বলছেন যে তার স্ত্রীর সাথে যে অবৈধ সম্পর্ক, সেই বিষয়টাই হয়তো সঠিক হতে পারে। তবে পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে, মানে ঘটনাস্থলে পাশ থেকে এক ব্যক্তিকেও কিন্তু আটক করেছে। তিনি তাকে জিজ্ঞাসাবাদ করছে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা বা এর পেছনে অন্য। বেশ টিটপ, আপাতত তোমায় ধন্যবাদ। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন সময় বিরতির পর ফিরে আসছি হচ্ছে ব্রেকিং সেগমেন্টে আরো ব্রেকিং নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। হচ্ছে ব্রেকিং সেগমেন্টে এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। রাজভবনে গিয়ে পৌঁছালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজভবনে পৌঁছেছেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি ডেকে পাঠিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। তিনি দেখা করতে গেছেন। এই মুহূর্তে সেই গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে আমার কাছে। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি বিট্টু, সরাসরি রাজভবনের সামনে থেকে। বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছেন? দেখা করতে যাওয়ার আগে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? সন্তু তোমাকে জানিয়ে রাখি যে বিমান বন্দ্যোপাধ্যায় আজকে রাজভবনে কিছুক্ষণ আগে রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন এবং যেটা তিনি জানিয়ে গেলেন যে দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান অর্থাৎ রাজভবন আর বিধানসভার মধ্যে কাজ করতে গিয়ে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার পাশাপাশি বিধানসভার যে রুল বুক রয়েছে সেই রুল বুক সংক্রান্ত কি কি নিয়ম কানুন রয়েছে, যাতে দুটো প্রতিষ্ঠানের মধ্যে কথোপকথনের ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে যাতে একে অপরের দেওয়াল হয়ে না দাঁড়ায়, সেই বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। আমরা যা সূত্র মারফত জানতে পারছি, কিছুক্ষণ আগে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন
এবং তোমাকে জানিয়ে রাখি যে আজকে রাজ্যপাল জগদীপ ধনখড় সকালবেলা টুইট করে যেটা জানিয়েছিলেন যে তিনি রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন, তিনি বিধানসভা স্পিকারকে ডেকে পাঠিয়েছেন এবং তারপরই মূলত একটা বিতর্ক দেখা যায়, যে বিতর্ক কার্যত খণ্ডন করে দিয়েছেন পরবর্তীকালে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দু তরফের মধ্যে এই সাংবিধানিক প্রতিষ্ঠান যেহেতু রাজভবন এবং বিধানসভা, এই দুটো যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মধ্যে যাতে আলোচনা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন রয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যপালের আমন্ত্রণে তিনি এসেছেন, এমনটাই তিনি দাবি করেছেন। এবং এর মাধ্যমে মূলত রাজ্যপাল যে ডেকে পাঠিয়েছেন, যে তথ্য খরা হচ্ছিল সকাল থেকে, সেটা তিনি খণ্ডন করে দেন এবং তার পরবর্তীকালে বিকেল 4টের সময় তিনি আসেন রাজভবনে, এসে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। তারপর তাদের মধ্যে কথোপকথন হয় 1 ঘন্টা 20 মিনিট, সন্তু 1 ঘন্টা 20 মিনিট ধরে উভয়ের মধ্যে কথোপকথন চলে। তোমাকে জানিয়ে রাখি একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে গত 1 মাস আগে সর্বভারতীয় স্পিকার সম্মেলনে, যেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের এখতিয়ার নিয়ে স্পিকার ওম বিড়লাকে, লোকসভা স্পিকার ওম বিড়লাকে তিনি কার্যত অভিযোগ জানিয়েছিলেন যে রাজ্যপাল বিধানসভার বিভিন্ন কাজে হস্তক্ষেপ করছেন। এবং তার পরবর্তীকালে দেখেছি রাজভবন এবং বিধানসভার মধ্যে কাজ করতে গিয়ে একাধিক সমস্যা তৈরি হচ্ছে, একাধিক বিতর্ক দাঁড়া বাজছে। এবং তার 1 মাস পর বিধানসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার কিছুদিন পর আমরা দেখতে পেরেছি যে রাজ্যপালের সঙ্গে আজকে ধন্যবাদ। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, বেহালা বরিশা জনকল্যাণ গার্লস বিদ্যাপীঠ স্কুলে উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রীদের বিক্ষোভ। স্কুলের সামনে ছাত্রীদের অভিযোগ, তারা মাধ্যমিকে ভালো ফল করলেও উচ্চ মাধ্যমিকে স্কুলে বেশিরভাগ ছাত্রীদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো কথাই বলছেন না, শুনছেন না। এখন ছাত্রীদের দাবি, মাধ্যমিকের ফল তাদের ভালো ছিল, কিন্তু তাদেরকে উচ্চ মাধ্যমিকে ফেল করানো হয়েছে। তারা জবাব চাইছেন কেন তাদের ফেল করানো হয়েছে। বেহালা বরিশা জনকল্যাণ গার্লস বিদ্যাপীঠ স্কুলে উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রীদের বিক্ষোভ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি বলছেন ছাত্রীরা? দেখো সন্তু, তোমাকে যেটা মূলত জানিয়ে রাখি, বেহালা এই যে চৌরাস্তা জনকল্যাণ বিদ্যামন্দির গার্ল, সেই বিদ্যামন্দিরের ছাত্রীরা মূলত আজ বিক্ষোভ দেখায় স্কুলের গেটের সামনে। মূলত তাদের দাবি যে মাধ্যমিকে তাদের ভালো ফল থাকার পরেও কেন উচ্চ মাধ্যমিকে তাদের ফেল করতে হলো, বা এমন আশানুরূপ ফল কেন তারা করতে পারলো না, বেশিরভাগ ছাত্রী কেনই বা ফেল করলো, এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন চিহ্ন তারা তুলে দিচ্ছে। যখনই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করতে যায়, শিক্ষিকা সেই মতোভাবে তাদের সঙ্গে কোনো কথা বলেননি। এছাড়াও শিক্ষিকা যে গার্ড আছে, ছাত্রীরা সন্তু একদমই রাজু, আপাতত তোমায় ধন্যবাদ। এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ওয়েবসাইটে পাওয়ার কথা, কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মার্কশিট আসছে না। তাতেই টেনশনে পড়েছেন, তাতেই চিন্তায় পড়েছেন উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম বসুনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। আবারও জানিয়ে রাখবো, ওয়েবসাইটে বিভ্রাট, পাওয়া যাচ্ছে না রেজাল্ট, এমনটাই অভিযোগ। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাওয়া যাচ্ছে না উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম বসুনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা, এমনটাই অভিযোগ করছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, এই মুহূর্তে ছাত্ররা কি বলছেন, কি তথ্য উঠে আসছে? দেখো, প্রথমেই বলে রাখি যে দুপুর থেকে যখন রেজাল্ট আনতে যান ছাত্ররা, তখন কিন্তু ব্ল্যাঙ্ক মার্কশিট আসে। তারপরেই কিন্তু ছাত্ররা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ মধ্যমগ্রাম
বসুনগর যে হাই স্কুলের যারা ছাত্র রয়েছে, তারা শিক্ষক রয়েছে, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। তারপরেই কিন্তু অভিভাবক এবং ছাত্ররা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। অন্যদিকে যেমন তুমি বললে যে বেহালায় যেমন পাশ ফেল করা ছাত্রছাত্রীদের তোলার দাবিতে বিক্ষোভ, মধ্যমগ্রামে কিন্তু একাধিক স্কুলে কিন্তু সেই বিক্ষোভ কিন্তু আমাদের চোখে পড়েছে। ছাত্রছাত্রীদের একটাই দাবি। ধন্যবাদ। এখানেই শেষ করতে হচ্ছে টাকির ব্রেকিং সেগমেন্ট, কিন্তু কথা রয়ে যায়, তর্ক রয়ে যায়। সব খেলার সেরা বাঙালি এবং এই ইস্ট বেঙ্গল 100 বছরের ক্লাব, এবং সেই 100 বছরের ক্লাবের এই অবস্থা কেন? কারা দায়, কাদের দায়বদ্ধতা, কারা বারবার এই বাঙালির আবেগ, উন্মাদ, উচ্ছ্বাস, গর্ব, গৌরবকে নিয়ে খেলা করছেন তা বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, বাঙালির আবেগকে বোঝার চেষ্টা করলাম। কিন্তু এই ফুটবলে রাজনীতি তো বারে এসে যাচ্ছে। সেই রাজনীতির কচকচানি নিয়ে আজ অনির্বাণের অগ্নিবাণ দেখুন সৃজিতার সঙ্গে। আমি সরাসরি ক্যামেরা ফিরিয়ে দেবো আমার স্ট্রং নিউজ রুমে, সেখান থেকে রয়েছেন সৃজিতা, আমার সহকর্মী।